গ্রামে বেড়ে ওঠা একটি সাধারণ ছেলে যার নাম বিহু। তাকে গ্রামের সবাই খুব ভালোবাসতো, কিন্তু হঠাৎ একদিন সে এমন একটা কাজ করে যার ফলে গ্রামবাসীরা তাকে ওই গ্রাম থেকে তাড়িয়ে দিতে চায়। কিন্তু গ্রামবাসীরা তখনও জানতো না যে যেই ছেলেটিকে তারা তাড়িয়ে দিতে চাইছে সেই ছেলেটি একদিন এই গ্রামকে ভয়ঙ্কর এক বিপদের হাত থেকে রক্ষা করবে। এদিকে একদিন গভীর রাতে সবাই যখন ঘুমাচ্ছিল তখন সবার চোখের আড়ালে বিহু তার বাসা থেকে পালিয়ে শহরে চলে যায়। আর সেখানে যাওয়ার পর তার জীবনটা সম্পূর্ণ উল্টে পাল্টে যায়। এরকমই সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ থ্রিলার ড্রামা মুভি এক্সপ্লেইন করতে চলেছি। মুভির নাম KCR। তো আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে মুভিটি দেখা শুরু করুন। মুভির প্রথমে আমরা দেখতে পাই ভারতবর্ষের তেলেঙ্গানা রাজ্যের একটি প্রত্যন্ত ছোট্ট গ্রাম যার নাম থানডাহা। তবে এই গ্রামে এখনো শহরের কোনো আঁচ লাগেনি, তাই এই গ্রামের প্রত্যেকটি মানুষ খুবই সরল এবং সাধাসিধে, যাদের দারিদ্রতা হচ্ছে প্রতিদিনের সঙ্গী। তো এই গ্রামে অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে বিহু বলে একটা বাচ্চা ছেলেও বাস করত। বিহুর মা, বাবা, দাদা এবং দাদিকে নিয়েই তার পরিবার। তবে এই পরিবারে অভাব অনাটন সবসময় লেগেই রয়েছে। একদিন বিহু যখন তার বাবার সঙ্গে মাঠে ছাগল চড়াতে যায় তখন সে লক্ষ্য করে যে তাদের মাথার উপর থেকে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে। বিহু তার বাবাকে হেলিকপ্টার দেখে প্রশ্ন করে যে বাবা, এই হেলিকপ্টারে কারা চলাফেরা করে? তখন তার বাবা তাকে উত্তর দেয় যে এই হেলিকপ্টারে যেসব মানুষজন চলাফেরা করে তারা অনেক বড় বড় মাপের মানুষ, তাদের কাছে আমরা জীবনেও যেতে পারবো না। আসলে এই হেলিকপ্টারে করে সরকারি কিছু লোকজন তেলেঙ্গানা রাজ্যের বিভিন্ন গ্রামগুলো পরিদর্শন করে দেখছিল। এরপর দিনের শেষে ছাগল চড়ানো হয়ে গেলে বিহু তার বাবাকে নিয়ে বাসায় ফেরে। এদিকে বাসায় বিহুর মা অসুস্থ। সে প্রায় মাসখানেক যাবৎ বুকে ব্যথা ও কাশিতে ভুগছে, কিন্তু বিহুর বাবার কাছে তো পয়সা নেই, তাই তার স্ত্রীকে সে ডাক্তার দেখাতে পারছে না। আজকে বিহুর মায়ের প্রচন্ড কাশি হচ্ছিল। তখন বিহু ধীরে ধীরে তার মায়ের কাছে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে এবং তার বাবাকে বলে যে মাকে যেভাবেই হোক হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে যদি মায়ের কোনো ক্ষতি হয়ে যায়। কিন্তু বিহুর বাবার যেহেতু পকেটে পয়সা নেই তাই সে চুপচাপ বসে থাকে। তখন বিহুর দাদি বিহুর বাবাকে বলে যে তার জমানো কিছু সোনার গয়নাগাটি আছে, সেগুলো বাজারে কোথাও বন্ধক রেখে যেন কিছু টাকা এনে তার পুত্রবধূ অর্থাৎ বিহুর মাকে হসপিটালে ভর্তি করিয়ে দেয় বিহুর বাবা। বিহুর বাবার কাছে তো আর কোনো অপশনই খোলা নেই, তাই সে বাধ্য হয়েই তার মায়ের সমস্ত গয়নাগাটি নিয়ে বাজারে যায় এবং সেখানে গিয়ে একটা দোকানে সেই গয়নাগাটি বন্ধক রেখে যখন বিহুর বাবা তার ছোট্ট ছেলেকে নিয়ে বাসায় ফিরছিল তখন বিহু তার বাবাকে একটা খাবার দোকান দেখিয়ে সেখান থেকে ভালো ভালো কিছু খাবার খেতে চায়। ছেলের আবদার বিহুর বাবাও ফেলতে পারে না, তাই সে তার ছেলেকে নিয়ে দোকানের ভিতরে ঢোকে কিছু খাবার জন্য। তবে সেই দোকানের খাবারের দাম এতটাই বেশি ছিল যে সেটা কেনার সামর্থ্য বিহুর বাবার ছিল না, তাই তারা দোকান থেকে বাইরে বেরিয়ে যায়। এরপর রাস্তার পাশের একটি ছোট্ট দোকান থেকে বিহুকে তার বাবা কিছু পছন্দ মতো খাবার কিনে দেয়। বিহু সেই খাবার খেতে খেতে যখন তার বাবার হাত ধরে বাসার দিকে ফিরতে থাকে তখন সে একটা টিভিতে একজন ব্যক্তিকে ভাষণ দিতে দেখে, যে বলছে যে তেলেঙ্গানাকে সে উন্নতির শিখরে নিয়ে যাবে, যিনি হচ্ছে এই রাজ্যের অর্থাৎ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, যার নাম KKR। বিহু মন দিয়ে তার ভাষণ শুনতে থাকে। এরপর তারা বাসায় ফিরে যায়। এদিকে বিহুদের বাসায় ব্যাংক থেকে লোক এসেছে, কারণ বিহুর দাদা তারা যে জায়গায় বসবাস করে সেই জায়গাটা ব্যাংকের কাছে বন্ধক দিয়েছে। তবে সে বিগত কয়েক মাস ধরে টাকা পরিশোধ না করার কারণে আজকে ব্যাংকের থেকে কিছু লোক তাদের বাসায় এসে বিহুর দাদাকে জানিয়ে যায় যে যদি আগামী 2 দিনের মধ্যে তারা ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া সমস্ত টাকা পরিশোধ না করে তাহলে এই বাসা যেন তারা ফাঁকা করে দেয়, কারণ ব্যাংক এই বাসা দখল করে নিবে। এই বলে সেই ব্যাংকের কর্মচারীরা বিহুদের বাসা থেকে চলে গেলে একটু পরেই বিহুর দাদা হার্ট অ্যাটাক করে এবং সেখানেই মারা যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন বিহু তার বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা, দাদা মারা যাওয়ার পর তার আত্মা কোথায় চলে গেছে? তখন বিহুর বাবা বিহুকে বলে যে উপরওয়ালা তাকে নিশ্চয়ই কোনো ভালো জায়গায় নিয়ে গেছে, যেখানে এই অভাব অনাটন এত কষ্ট আর কিছুই তোমার দাদার সহ্য করতে হবে না। তারা যখন এইসব কথা বলছিল তখন গ্রামের অন্যান্য প্রতিবেশীরা কোথায় যেন দৌড়ে যাচ্ছিল। বিহুর বাবা তখন বুঝতে পারে যে গ্রামে কারো কোনো বিপদ হয়েছে, তাই সে যখন তার ছেলেকে নিয়ে দৌড়ে তাদের সাথে যায় তখন গিয়ে দেখে যে একটি লোক যার গতকালই বিয়ে হয়েছে, সে যখন মাঠে চাষের জমিতে পানি দিতে এসেছিল তখন একটি বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। আর ওই দিন রাতেই বিহুর বাবা যখন বিহুকে নিয়ে ঘুমাচ্ছিল তখন হঠাৎই গ্রামের একজন প্রতিবেশীর বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। তখন বিহুর বাবা তার ছেলেকে নিয়ে দৌড়ে সেই প্রতিবেশীর বাড়ি যায় আর গিয়ে দেখে যে একজন প্রেগনেন্ট মহিলা
মারা গেছে। আসলে মহিলাটির যখন প্রসব যন্ত্রণা উঠেছিল তখন তাকে এই গ্রামের খারাপ রাস্তা দিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার সময় অত্যাধিক পরিমাণে ঝাঁকুনির ফলে তার মৃত্যু হয়েছে। বিহুর বাবা তখন কান্না করতে করতে বলতে থাকে যে এই গ্রামটি আসলে তাদের জন্য একটা নরক, আর এই নরকেই তাদের পচে গলে মরতে হবে, ঠিক যেভাবে সবাই মারা যাচ্ছে। তবুও এই গ্রামের কখনো কোনো উন্নতি হবে না। পরদিন সকালে বিহুর বাবা তার ছেলেকে বিহু যে স্কুলে পড়ে সেই স্কুলে আগিয়ে দিতে যায়, আর সেখানে একটা মেয়ে বিহুর জন্য অপেক্ষা করছিল। এই মেয়েটার নাম মঞ্জু। মঞ্জু এই গ্রামের একটি ছোট্ট পরিবারের মেয়ে, যার অত্যন্ত প্রিয় বন্ধু হচ্ছে বিহু, তাই সে বিহুর জন্য অপেক্ষা করছিল। বিহু স্কুলে আসার পর মঞ্জুও তার সঙ্গে স্কুলের ভেতরে গিয়ে বসে, আর ঠিক তখনই স্কুলের বাইরের রাস্তা দিয়ে একটা মিছিল যাচ্ছিল, কারণ এই গ্রাম থেকে কিছুটা দূরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষণ দিতে আসবে এবং সেখানে মানুষ তাদের নানা রকম অভিযোগও জানাতে পারবে। বিহুর খুব ইচ্ছে করে এই মিছিলে অংশগ্রহণ করতে, কিন্তু স্কুলের গেট তো বন্ধ, সে এখন কিভাবে যাবে ওই মিছিলে? বিহু তখন স্কুলের পাঁচিল টপকে এই মিছিলে অংশগ্রহণ করতে যেতে চায়, কিন্তু সে তো খুবই ছোট, তাই তার পক্ষে পাঁচিল টপকানো সম্ভব হয় না। আর তখনই মঞ্জু তাকে এই পাঁচিল টপকানোর জন্য সাহায্য করে। বিহু যখন মঞ্জুর সাহায্যে পাঁচিল টপকাচ্ছিল তখন মঞ্জুর চুলের ফিতাটি খুলে বিহুর হাতেই রয়ে যায়। বিহু পাঁচিল টপকে রাস্তায় পড়ার পর মঞ্জুর চুল বাঁধা ফিতাটি ভালোভাবে দেখে, আর তারপর সেই ফিতাটি তার হাতে ভালোভাবে পেঁচিয়ে নিয়ে সেই মিছিলে অংশগ্রহণ করে। আর সেখানে গিয়ে বিহু জানতে পারে যে এই মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে KCR। বিহু তখন সেই মিছিলের সঙ্গে তাল মিলিয়ে মিছিলের একদম প্রথম সারিতে চলতে থাকে, আর এভাবেই একটি বিরাট সভায় গিয়ে বিহু পৌঁছায়। একটু পরেই মুখ্যমন্ত্রী স্টেজে ভাষণ দিতে ওঠে। বিহু মুখ্যমন্ত্রীর ভাষণ শুনে আনন্দে লাফাতে থাকে, কারণ মুখ্যমন্ত্রী বলেছে যে এই গ্রামের রাস্তাঘাট সে খুব তাড়াতাড়ি নতুনভাবে সংস্করণ করবে, গ্রামে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করে দিবে। আর এইসব কথা শুনে বিহু মুখ্যমন্ত্রীকে মনে প্রাণে ভালোবাসতে শুরু করে। এদিকে একটা বাচ্চা ছেলেকে এত বড় জনসভায় একা দেখতে পেয়ে একজন লোক তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কার সাথে এসেছে। বিহু তখন বলে যে সে একাই 100, তার কাউকেই প্রয়োজন নেই। লোকটি তাকে জিজ্ঞাসা করে যে তার গ্রাম কোথায় এবং তার নাম কি। তখন বিহু তাকে বলে যে আমার গ্রামের নাম থান্ডাহা আর আমার নাম KCR। লোকটি বিহুর কথায় অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে যে তুমি KCR এর জনসভায় এসেছো আর নিজেকেই KCR নামে পরিচয় দিচ্ছ। বিহু তখন বলে যে হ্যাঁ, আমার নামও KCR, অর্থাৎ কেশবচন্দ্র রামাবাদ। আসলে এটা হচ্ছে বিহুর ভালো নাম, তবে গ্রামের সবাই তাকে বিহু নামেই ডাকে। এদিকে দিন শেষ হয়ে রাত হয়ে গেছে, কিন্তু বিহু এখনো বাসায় ফেরেনি। তাই বিহুর মা, বাবা, দাদি সহ গ্রামের সকল প্রতিবেশী বিহুর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে মঞ্জু তার চুল বাঁধা ফিতের জন্য কান্না করছে, কারণ তার চুল বাঁধা ফিতেটি বিহুর কাছে রয়ে গেছে। তাই বিহু যদি না আসে তাহলে সে আর তার চুল বাঁধা ফিতেটি ফিরে পাবে না। এর মাঝেই বিহুর বাবা লক্ষ্য করে যে দূর থেকে একটি সাইকেল তাদের দিকেই এগিয়ে আসছে। আসলে বিহু যাদের সাথে এই মিছিল ধরে ওই জনসভায় গেছিল তাদের অনেকেই এই গ্রামের আশেপাশে কিংবা এই গ্রামে বাস করে, এবং তাদের মধ্যে একজন বিহুকে সাইকেলে করে তার বাসায় আগিয়ে দিতে আসছে। বিহুর বাবা বিহুকে কাছে পাওয়ার পর তাকে ওই মিছিলে যাওয়ার জন্য খুব বকাবকি করতে থাকে, আর তারপর বিহু মঞ্জুকে তার চুলের ফিতেটি ফেরত দিয়ে তার পরিবারের সঙ্গে বাসায় ফিরে যায়। এরপর রাতে যখন সে তার বাবার সঙ্গে শুতে যায় তখন সারাদিন সে কি কি দেখলো আর কি কি করলো এইসব গল্পই তার বাবার সাথে করতে থাকে। কিন্তু তার বাবা তো সারাদিন খাটুনের পর খুবই ক্লান্ত, তাই তার বাবা কখন যেন ঘুমিয়ে পড়ে। এরপর থেকে বিহু আবার পড়াশোনায় মন দেয়। মাঝে মাঝে তার বাবার সঙ্গে ছাগল চড়াতে যায়, আর বাকি সময়টা মঞ্জুর সাথেই তার কেটে যায়। মঞ্জু হচ্ছে তার একমাত্র খেলার সাথী। মঞ্জুকে ছাড়া বিহু এক মুহূর্তও যেমন থাকতে পারে না, সেরকম মঞ্জুও বিহুকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। তো একদিন খেলা করতে করতে বিহু মঞ্জুকে মিথ্যা মিথ্যা বিয়েও করে নেয়, আর এভাবেই কেটে যায় আরো অনেক কয়টা বছর। এখন বিহু অনেক বড় হয়ে গেছে, পড়াশোনাও প্রায় শেষ পর্যায়ে, তাই সে এখন তার বাবার সঙ্গে চাষবাসের কাজেও মাঝে মাঝে হেল্প করে। তবে মঞ্জুর সাথে তার বন্ধুত্বের সম্পর্কের কোনো ফাটল ধরেনি। তারা বড় হয়েছে ঠিকই, কিন্তু তাদের বন্ধুত্বটা রয়েছে সেই ছোটবেলার মতনই। তো একদিন বিহু যখন তার বাবা মায়ের সঙ্গে মাঠে জমিতে চাষের কাজে সাহায্য করছিল তখন মঞ্জু বিহুর প্রিয় একটি খাবার রান্না করে তার জন্য নিয়ে আসে, অর্থাৎ চিকেন। আসলে মাঝে মাঝেই মঞ্জু যখন ভালো মন্দ কিছু রান্না করে তখন সে সেই খাবার বিহুর জন্য নিয়ে আসে। এরপর মঞ্জু তার হাতের রান্না করা খাবার বিহু ও তার মা বাবাকে খেতে দেয়। আর ঠিক সেই সময় তাদের গ্রামের রাস্তা থেকে অনেকগুলো গাড়ি পর পর যেতে থাকে।
বিহুরা বুঝতে পারে না যে কি কারণে এই গাড়িগুলো গ্রামে এসেছে। তখন বিহুকে তার একজন বন্ধু এসে খবর দেয় যে গ্রামে কিছু লোকজন নিয়ে একজন সরকারি প্রতিনিধি এসেছে, সে গ্রামবাসীদের সাথে মিটিং করতে চায়। তাই গ্রামের সবাইকে সেই মিটিংয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিহু তখন তার বন্ধুকে নিয়ে সেই মিটিংয়ে যায়, আর সেখানে গিয়ে সে জানতে পারে যে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে এই গ্রামের উপর থেকে একটা বড় রাস্তা তৈরি করা হবে, আর যেই রাস্তা সরাসরি একদম শহরের রাস্তার সঙ্গে গিয়ে মিশবে। আর সেই কারণে গভর্নমেন্ট অর্ডার দিয়েছে এই গ্রামবাসীদের সবাইকে তাদের জমি সরকারের কাছে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য। এই কথা শুনে একজন বয়স্ক লোক কান্না করতে শুরু করে দেয়। সে তখন বলতে থাকে যে এই গ্রাম ছেড়ে তারা এখন কোথায় যাবে? এই গ্রামে এই গ্রামবাসীদের সকলের পূর্বপুরুষ ও তাদের মা বাবার হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই সবকিছু ভুলে গিয়ে তারা অন্য কোথাও কিভাবে থাকবে? তারা এই গ্রাম ছাড়তে পারবে না। তখন সেই সরকারের প্রতিনিধি তাদের জানায় যে তাদের যদি আপত্তি থাকে তাহলে সে সরকারের সঙ্গে কথা বলতে পারে, তবে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে শেষ সিদ্ধান্ত। এই বলে সেই প্রতিনিধি চলে যায়। আর এই দিন রাতে বিহু তার কিছু বন্ধু নিয়ে একটা নির্জন জায়গায় মদ খেতে বসে, আর এটাই হচ্ছে বিহুর জীবনের প্রথম মদ খাওয়া। তাই সে ভয় ভয় তার বন্ধুদের সাথে যখন মদ খেতে থাকে, তখন হঠাৎই বিহুর মামা সেখানে এসে হাজির হয় এবং ভাগিনাকে জিজ্ঞাসা করে যে এখানে কি হচ্ছে। বিহু আর তার বন্ধুরা তখন মদের বোতল লুকিয়ে ফেলে মামাকে বলে, কিছু না মামা, কিন্তু মামা তো সব দেখে নিয়েছে। তাই সে বলে যে তাকে যদি ভাগিনারা মদ না খাওয়ায় তাহলে সে সবাইকে এই কথা বলে দিবে। আর এরপর বিহু আর তার বন্ধুর সঙ্গে বিহুর মামাও মদ খেতে বসে পড়ে। বিহুর মামা অনেকদিন পর বিহুদের বাড়িতে বেড়াতে এসেছে, তবে মদ খেতে খেতে তাদের মদের সাথে আনা খাবার কখন যেন শেষ হয়ে যায়, কিন্তু এখনো অনেকটা মদ বোতলে রয়েছে। সেটা তারা এখন কি দিয়ে খাবে? তখন তার বন্ধুরা বিহুকে বলে যে তার বান্ধবী মঞ্জুকে ফোন করতে, কারণ মঞ্জুই পারে একমাত্র তাদের এখন কোনো খাবার পাঠাতে। বিহু মঞ্জুকে ফোন করে এবং তাকে বলে যে সে আজ জীবনে প্রথম বন্ধুদের সাথে মদ খেতে বসেছে, কিন্তু মদ খেতে খেতে মদের সাথে আনা খাবার ফুরিয়ে গেছে। সে যদি পারে তাহলে যেন তাদের কিছু খাবার দিয়ে যায়। আসলে বিহু মঞ্জুর কাছ থেকে কোনোদিনও কিছু লুকায় না, কারণ মঞ্জু তার বেস্ট ফ্রেন্ড। মঞ্জু ও বিহুর কোনো আবদারি ফেলতে পারে না, তাই মঞ্জু তখন তাদের জন্য খাবার নিয়ে আসে। এরপর সেই খাবার দিয়ে মঞ্জু সেখান থেকে চলে যায়। পরদিন সকালে মঞ্জু এসে বিহুকে ঘুম থেকে ওঠায়। বিহু ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যায়। এদিকে মঞ্জু বিহুর দাদির সাথে গিয়ে গল্প করতে বসে। আর এর মাঝেই বিহুর মামা বিহুর বাবা আর মাকে বলে যে বিহু তো অনেক বড় হয়ে গেছে, এখন বিহুর সাথে মঞ্জুর বিয়ে দিয়ে দিলে কিরকম হয়। বিহুর মা বাবাও তখন বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে। এদিকে মঞ্জু এই কথা শুনে লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে তার বাসায় চলে যায়। এর কিছুদিন পর বিহুর মা বাবা মঞ্জুদের বাসায় যায় বিহুর সঙ্গে মঞ্জুর বিয়ের প্রস্তাব নিয়ে। এরপর দুই পরিবারই সম্মতি দেয় মঞ্জু আর বিহুর বিয়ের জন্য। কিন্তু বিহু কোথায়? বিহুকে তো এসব জানাতে হবে। তাই বিহুর খোঁজ পড়তেই বিহুর মামা বিহুকে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে বিহু তার বন্ধুদের সাথে মোবাইলে টিকটক ভিডিও দেখছে। আর তখন বিহু মোবাইলে দেখে যে অনেক মেয়ে সুন্দর সুন্দর ড্রেস পরে সেখানে নাচ গানের রিলস বানিয়ে ছেড়েছে। বিহুর বন্ধু তখন বিহুকে বলে যে এইসব মেয়েরা শহরে থাকে, এরা দেখতে খুব সুন্দর এবং এদের বুদ্ধি গ্রামের মেয়েদের থেকে অনেক বেশি। বিহুর তো এইসব কথা শুনে মাথাই খারাপ হয়ে যায়। আর ঠিক তখনই বিহুর মামা বিহুকে ডেকে তার সঙ্গে করে মঞ্জুদের বাড়িতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তাকে জানানো হয় যে মঞ্জুর সাথে তার বিয়ে ঠিক হয়ে গেছে। এই কথা শুনে বিহুর মাথায় তো আকাশ ভেঙে পড়ে। সে তখন সবাইকে জানায় যে সে মঞ্জুকে তার বেস্ট ফ্রেন্ড ভাবে, এর থেকে বেশি কিছুই না। তাই সে মঞ্জুকে বিয়ে করতে পারবে না। সে চায় শহরের মেয়েকে বিয়ে করতে, আর সেখানেই সে তার সন্তানদের বড় স্কুল কলেজে পড়িয়ে মানুষের মতো মানুষ করবে। বিহুর মুখে এই রকম ধরনের কথা শুনে মঞ্জু তো পুরাই অবাক হয়ে যায়। সে অঝোর নয়নে কান্না শুরু করে দেয়, কারণ সে তো বিহুকে ছোটবেলা থেকেই মনে মনে ভালোবাসে। মঞ্জুর বাবা তখন বিহুকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিহুকে কিছুতেই রাজি করানো যায় না। একসময় বিহু সেখান থেকে চলে যায়, আর এই কারণে মঞ্জুর বাবাও ভীষণ রেগে যায়। তাই সে বিহুর বাবাকে সহ ওখানে অন্যান্য ব্যক্তিদের সবাইকে তার বাসা থেকে তাড়িয়ে দেয়। কিন্তু যতই হোক সে তো একজন মেয়ের বাবা, তাই সে মেয়ের কান্না সহ্য করতে পারে না। তাই ওই রাতে মদ খেয়ে সে বিহুদের বাসায় যায় এবং সেখানে গিয়ে বিহুকে জিজ্ঞাসা করে যে কেন সে গ্রামে সবার সামনে তার পরিবারকে এত ছোট করলো এবং তার মেয়ে কি অপরাধ করেছে যার কারণে বিহু তাকে বিয়ে করতে পারবে না। এইসব জিজ্ঞাসা করতে করতে বিহুর বাসার সামনেই মঞ্জুর বাবা বসে পড়ে। এরপর হাউ হাউ করে সেখানে বসে কান্না করতে থাকে আর বলতে থাকে যে বিহুকে এর প্রতিদান দিতে হবে, তার মেয়ের চোখের পানি মিথ্যা হবে না।
এর মাঝেই মঞ্জু তার বাবাকে খুঁজতে খুঁজতে বিহুদের বাসার সামনে আসে। একটু পরে মঞ্জুর মাও সেখানে আসে, আর তারপর মঞ্জু আর তার মা তার বাবাকে নিয়ে বাসায় ফিরে যায়। মঞ্জুর বাবা মা আর মঞ্জুর চোখে পানি দেখে বিহুর বাবাও ঠিক থাকতে পারে না। সে তখন পাশে পড়ে থাকা একটা লাঠি নিয়ে বিহুকে ইচ্ছে মতো মারতে থাকে, কিন্তু তবুও বিহু মঞ্জুকে বিয়ে করার জন্য রাজি হয় না। এরপর কেটে যায় আরো কয়েকটা মাস। বিহুর ওই গ্রামেরই একটি মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা শুরু হয়। মেয়েটা শহরে থাকে আর শহরেই পড়াশোনা করে। বিহুরও মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, তাই তাদের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর বিহু যখন সেই মেয়েটার সাথে একটু কথা বলতে চায়, তখন সে লক্ষ্য করে যে মেয়েটা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। সে তার ফোন নিয়েই সবসময় ব্যস্ত রয়েছে। কিন্তু তাতে কি, মেয়ে তো শহরে পড়াশোনা করেছে। তাই বিহু সেই বিয়েতে রাজি হয়ে যায়। আর মঞ্জু যখন জানতে পারে যে বিহুর বিয়ের দিন ঠিক হয়ে গেছে, তখন সে কান্নায় ভেঙে পড়ে। তার শুধু মনে হতে থাকে যে সে তার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা আর কয়েকদিনের মধ্যেই হারিয়ে ফেলতে চলেছে। কিন্তু কি করবে, তার তো বিহুকে বেঁধে রাখার আর কোনো উপায় নেই। আর ওই দিন রাতেই বিহু তার বিয়ে ঠিক হয়ে যাওয়ার আনন্দে তার বন্ধুদের নিয়ে মদ খেতে বসে। বিহুর মঞ্জুর কথা আর মনেও পড়ে না। আর তখন তার এক বন্ধু তাকে বলে যে বিহু শহরের মেয়ের মোহে পড়ে সে আসলে তাকে যে সত্যি ভালোবাসে, অর্থাৎ মঞ্জু, তাকে সে হারিয়ে ফেলছে। কিন্তু বিহুর এইসব কথা শুনতে ভালো লাগে না। তাই তখন তার সেই বন্ধুর সাথে বিহুর ঝামেলা বেঁধে যায়। একসময় বিহু তার হাতে থাকা মদের বোতলটা দিয়ে তার সেই বন্ধুর মাথায় আঘাত করে। আর এই কারণে পরের দিন গ্রামে মিটিং বসে। আর তখন মঞ্জুর বাবা সহ গ্রামের অন্যান্য ব্যক্তি বিহুকে অপমান করতে শুরু করে এবং তাকে এই গ্রাম থেকে বেরিয়ে যেতে বলে। বিহু তখন গ্রামবাসীদের মাঝে বলে ওঠে যে সে গ্রাম থেকে কোথাও যাবে না, এই গ্রামে বসেই তার বিয়ে হবে এবং তার বিয়ে উপস্থিত থাকবে এই তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কেসিআর। কারণ বিহু ছোটবেলা থেকেই কেসিআরকে খুব পছন্দ করে এবং সে কেসিআরের একজন বড় ফ্যান। তাই বিহু ভাবে যে সে যদি নিজে গিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে ইনভাইট করে তাহলে সে ফেলতে পারবে না। তবে বিহুর এই কথা শুনে গ্রামবাসীরা সবাই হাসতে থাকে। বিহু চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর গভীর রাতে বাসার সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন বিহু ধীরে ধীরে বিছানা থেকে উঠে তার বিয়ের জন্য ছাপানো একটি বিয়ের কার্ডে কেসিআরের নাম লেখে। তারপর সেই বিয়ের কার্ডটি তার ব্যাগের ভেতর ঢুকিয়ে সবার অলক্ষ্যে ধীরে ধীরে বাসার বাইরে বেরিয়ে পড়ে। আর বাসার বাইরে বেরিয়ে সে লক্ষ্য করে যে কিছুটা দূরে মঞ্জু তার জন্য অপেক্ষা করছে। বিহু তখন মঞ্জুকে বলে, গ্রামের সবাই তো আমাকে অপমান করলো, এখন তুমিও কি আমাকে অপমান করতে চাও? আর সেই কারণেই কি এখানে বসে আছো? মঞ্জু বিহুকে বলে যে না, আমি তোমাকে অপমান করতে চাই না, কিন্তু আমি জানি যে এতটা অপমানিত হওয়ার পর তুমি চুপচাপ বাসায় বসে থাকবে না, তুমি আজকেই শহরের উদ্দেশ্যে রওনা দিবে। আর সেই কারণেই আমি এখানে তোমার অপেক্ষায় আছি। বিহু চুপচাপ দাঁড়িয়ে থাকে। মঞ্জু তখন বিহুকে বলে, আমি তোমার জন্য নিজের হাতে চিকেন রান্না করে নিয়ে এসেছি, যদি রাস্তায় যেতে যেতে তোমার কখনো ক্ষুধা লাগে তাহলে এটা খেয়ে নিও। এই বলে সেই খাবারটা বিহুর হাতে সে তুলে দেয় এবং তার হাতের থেকে দুটো সোনার চুড়ি খুলে দিয়ে বিহুকে বলে যে যদি শহরে গিয়ে তোমার খুব টাকার প্রয়োজন হয় তাহলে এই চুড়ি দুটো বিক্রি করে যে টাকা পাবে সেই টাকাটা তুমি কাজে লাগিও। বিহু তখন মঞ্জুর দিকে তাকিয়ে কান্না করতে থাকে, কিন্তু সে কান্না কেন করছে সেটা সে নিজেও বুঝতে পারে না। এদিকে শহরে যাওয়ার বাস চলে আসে আর তখন বিহু মঞ্জুকে বিদায় জানিয়ে সেই বাসে উঠে পড়ে। একসময় বিহু শহরে এসে পৌঁছায়। এরপর সে সেখানে থাকা একজন অটো ড্রাইভারকে বলে যে সে বিহুকে মুখ্যমন্ত্রীর বাসায় নিয়ে যেতে পারবে কিনা। তখন সেখানে থাকা সমস্ত অটো ড্রাইভার বিহুর দিকে তাকিয়ে হাসতে থাকে। আর ওর মধ্যে থাকা একজন অটো ড্রাইভার বিহুকে বলে যে সে তাকে মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবে। বিহু তো খুব সরল গ্রামের ছেলে, তাই সেই অটো ড্রাইভারের কথা সে বিশ্বাস করে নেয়। এরপর সেই অটো ড্রাইভার তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং বলে যে এখানে ওই দূরে যে সাদা জামা পরে লোকটা বসে আছে ওই লোকটা মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক, তাই উনি চাইলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিহুর দেখা করিয়ে দিতে পারে। এরপর সেই অটো ড্রাইভার বিহুকে সেই লোকের কাছে রেখে চলে যায়। আর তখন সেই লোকটি বিহুকে বলে যে সে মুখ্যমন্ত্রীর সাথে তার দেখা করিয়ে দিতে পারে, তবে তার জন্য তাকে কিছু টাকা দিতে হবে। তখন বিহু তার হাতে কিছু টাকা দিয়ে তার পা ধরে তাকে বলে যে সে যেন দয়া করে তাকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করিয়ে দেয়। আর ঠিক সেই সময় বিহুর পকেট থেকে
মঞ্জুর চুড়ি দুটো মেঝেতে পড়ে যায়। লোকটি সোনার চুড়ি দেখে লোভ সামলাতে পারে না। সে বলে যে তুমি আমাকে চুড়ি দুটো দিয়ে দাও, তাহলে খুব তাড়াতাড়ি আমি তোমাকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করিয়ে দিব। বিহু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য সেই চুড়ি দুটো ওই লোকটিকে দিয়ে দেয়। লোকটি তখন তাকে বলে যে সে এখন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়ে গেলে সে তাকে এখানে এসে জানিয়ে দিয়ে যাবে। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়। এদিকে দিন শেষ হয়ে রাত হয়ে গেল, তবুও লোকটি আর ফিরে আসে না। অন্যদিকে সেই রেস্টুরেন্ট বন্ধ করার সময় হয়ে গেছে, তাই রেস্টুরেন্টের একজন কর্মচারী বিহুকে সেই রেস্টুরেন্ট থেকে বাইরে তাড়িয়ে দেয়। বিহু সেই রাতটা ফুটপাতেই কাটিয়ে দেয়। পরদিন বিহু সেই রেস্টুরেন্টে আবার যায় সেই লোকটির খোঁজ করতে। আর তখন ওই রেস্টুরেন্টের একজন কর্মচারী তাকে বলে যে সে তোমার সাথে আর দেখা করবে না, তোমার টাকা আর সোনা গয়না নিয়ে সে পালিয়ে গেছে। বিহুকে যখন ওই কর্মচারী এইসব কথা বলছিল, তখন ওই রেস্টুরেন্টে আসা আর একজন অটো ড্রাইভার যার নাম প্রকাশ, সে এইসব কথা শোনে। তারপর বিহুকে তার কাছে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে যে সমস্যাটা কি। বিহু তখন প্রকাশকে সে কোন গ্রামে থাকে এবং কিসের জন্য সে এই শহরে এসেছে তা সবই বলে। তখন প্রকাশ বিহুকে জানায় যে মুখ্যমন্ত্রীর সাথে সাধারণ মানুষ এইরকম ইচ্ছে করলেই দেখা করতে পারে না, তাই বিহুও মুখ্যমন্ত্রীর সাথে কোনোভাবেই দেখা করতে পারবে না। কিন্তু বিহু তো নাছোড় বান্দা, সে তখন প্রকাশকে বলে, ভাইয়া যেভাবেই হোক তুমি আমাকে মুখ্যমন্ত্রীর বাসার কাছে নিয়ে চলো, তারপর আমি ঠিকই মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে নিব। প্রকাশ তখন বিহুকে বলে যে মুখ্যমন্ত্রী প্রতিদিন যে দপ্তরে বসে সেখানকার নাম হচ্ছে সচিবালয়। বিহু যদি চায় তাহলে প্রকাশ তাকে সেই সচিবালয়ের মেন গেটের কাছে পৌঁছে দিতে পারে, এর থেকে বেশি সে আর কিছুই করতে পারবে না। বিহু তখন প্রকাশের কথায় রাজি হয়ে যায়। এরপর প্রকাশ বিহুকে সেই সচিবালয়ের মেন গেটের সামনে পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায়। বিহু ধীরে ধীরে সচিবালয়ের মেন গেট থেকে ভিতরে প্রবেশ করার জন্য যখন এগিয়ে যেতে লাগে, তখন গেটে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড এবং পুলিশরা তাকে আটকে দেয়। বিহু তাদের বলে যে সে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেই চলে যাবে, কিন্তু তারা বিহুর কোনো কথাই শোনে না। বিহু তখন মন খারাপ করে একটি জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকে। আর তখন সে লক্ষ্য করে যে সে যেখানে বসে আছে তার পিছনেই একজন স্বাধীনতা সংগ্রামী ব্যক্তির মূর্তির পায়ের কাছে একটা লোক পান খেয়ে সেই পানের পিক ফেলছে। বিহু সেই লোকটিকে তার কাছে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কেন একজন স্বাধীনতা সংগ্রামী ব্যক্তির মূর্তির পায়ের নিচে পান খেয়ে পানের পিক ফেললো। লোকটি বিহুকে বলে যে আমি কোথায় থুতু ফেলবো, কোথায় পান খেয়ে পানের পিক ফেলবো, সেটা কি তোকে জিজ্ঞাসা করে ফেলতে হবে? বিহু তখন লোকটাকে বলে যে না, আমাকে জিজ্ঞাসা করে ফেলতে হবে না, কিন্তু যেসব স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশকে রক্ষা করেছে, আমাদের স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছে, আপনি তার মূর্তির নিচেই থুতু ফেলছেন, এটা কি তার অপমান হচ্ছে না? আমাদের দেশের অপমান হচ্ছে না? লোকটি এই কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর এই সবকিছু আর একজন ছেলে তার ফোনে ভিডিও করে নেয়। সব শেষে বিহু সেই স্বাধীনতা সংগ্রামী ব্যক্তির পায়ের কাছ থেকে ওই লোকটি যে থুতু ফেলেছে সেটা নিজের গামছা দিয়ে মুছে পরিষ্কার করে নেয়। আর তারপর সে সেখান থেকে চলে যায়। এদিকে মঞ্জুরও বিয়ে ঠিক হয়ে গেছে, তাই মঞ্জুর বাবা বিহুদের বাসায় এসে বিহুর বাবাকে জানিয়ে যায় যে তার মেয়ের যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলে বিহুর থেকে শতগুণে ভালো এবং অনেক শিক্ষিত, ভালো মানের চাকরিও করে, তাই বিহুর সঙ্গে তার মেয়ের বিয়ে হয়নি সেটা ভালোই হয়েছে। এই কথা বলে মঞ্জুর বাবা বিহুদের বাসা থেকে চলে যায়। এদিকে বিহু দিনের পর দিন শহরেই পড়ে রয়েছে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য। একদিন মুখ্যমন্ত্রী যে ভবনে থাকে, বিহু সেই ভবনের খোঁজ পেয়ে সেখানে যায়, কিন্তু সে যখন মুখ্যমন্ত্রী যে ভবনে থাকে সেই ভবনে ঢুকতে চায়, তখন পুলিশ তাকে ভিতরে ঢুকতে দেয় না। বিহু তখন আর কোনো উপায় না পেয়ে একটি নির্জন জায়গায় বসে কান্না করতে থাকে। আর তখনই সে লক্ষ্য করে যে তার গ্রামে যে মেয়েটার সঙ্গে তার বিয়ে ঠিক হওয়ার কথা হয়েছে, অর্থাৎ মধু, সে একটা ছেলের সাথে বাইকে করে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বিহু তার কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে মধু, তোমার তো আমার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে তুমি এখানে অন্য আর একটা ছেলের সঙ্গে কেন ঘুরছো? মধু তাকে বলে যে তুমি গ্রামে থাকো, তাই শহরের নিয়ম কানুন তুমি কিছুই বোঝো না, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তাতে কি হয়েছে? সেই বলে কি আমি অন্য ছেলেদের সাথে ঘুরতে পারবো না? এখানে এটা ন্যাচারাল। তোমার যদি সমস্যা হয় তুমি গ্রামে ফিরে গিয়ে সেখানে আমার জন্য অপেক্ষা করো, আমি সময় মতো গিয়ে তোমাকে বিয়ে করে নেব, বুঝেছো? বিহু মধুর কথা শুনে অবাক হয়ে যায়। তারপর সে আনমনাভাবেই রাস্তায় হাঁটতে থাকে। আর ঠিক তখনই একটা গাড়ি এসে যখনই তাকে ধাক্কা মারতে যাবে, তখন সেই প্রকাশ রাস্তায় অটো চালাতে চালাতে
তাকে দেখে ফেলে। এরপর প্রকাশ তাকে ধাক্কা মেরে রাস্তার এক পাশে নিয়ে আসে। আর তখন বিহু প্রকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এবং সে বলতে থাকে যে যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়েটা অন্য ছেলের সাথে এখানে ঘুরছে। বিহু প্রকাশকে বলে, আচ্ছা ভাইয়া, শহরের সব মেয়ে কি এরকম হয়? প্রকাশ কোনো উত্তর না দিয়ে বিহুকে বলে, বিহু, তোমার এমন একজন মেয়েকে বিয়ে করা উচিত যে তোমাকে মন থেকে ভালোবাসবে। এই শহর খুবই খারাপ, এখানে ভালোবাসার থেকে ভালো লাগাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর যেদিন ভালো লাগা ফুরিয়ে যায় সেদিন থেকেই তারা অন্য ভালো লাগা খুঁজতে থাকে। এরপর বিহু শহর থেকে আবার গ্রামে ফিরে আসে। আর গ্রামে বিহুকে দেখার পর অনেক গ্রামবাসী তাকে দেখে হাসাহাসি করতে থাকে। এদিকে মঞ্জুরও বিয়ের দিন ধীরে ধীরে এগিয়ে আসতে লাগে। আর এই খবর শুনে বিহু মঞ্জুদের বাসায় যায় এবং মঞ্জুর বাবার কাছে গিয়ে বলে যে সে যেন বিহুকে ক্ষমা করে দেয়, সে ভুল করেছে। কিন্তু মঞ্জুর বাবা তার কোনো কথাই শুনতে রাজি হয় না। সে বিহুকে বলে যে বিহু যেদিন থেকে তার মেয়েকে বিয়ে করতে রাজি হয়নি সেদিন থেকেই তার মেয়ে অঝোর নয়নে দিনরাত এক করে শুধু কান্না করে চলেছে। বিহু শুধু তার মেয়েকে না, তার পরিবারকেও অপমান করেছে, তাই তাকে সে কোনোভাবেই ক্ষমা করতে পারবে না। এদিকে বিহুকে এইভাবে কান্না করতে দেখে মঞ্জু বিহুর কষ্ট দেখে আর সহ্য করতে পারে না, তাই সেও হাউ হাউ করে কান্না করতে থাকে। আর তখন মঞ্জুর মা মঞ্জুকে জোর করে বাসার ভেতরে নিয়ে যায় আর বিহুকে তার মা বাবা এসে বাসায় ফিরিয়ে নিয়ে যায়। আর এভাবেই আরো কিছুদিন কাটতে থাকে। বিহুর কোনো কিছুই ভালো লাগে না, সে সবসময় শুধু মঞ্জুর কথাই ভেবে চলেছে। ছোটবেলা থেকে মঞ্জুর সাথে কাটানো প্রতিটা দিনের কথা সে নির্জনে বসে বসে ভাবতে থাকে। এর মধ্যে যেন আলাদা একটা ভালো লাগা সে খুঁজে পায়। আবার মঞ্জুকে হারিয়ে ফেলার কষ্টেও তার বুকটা মাঝে মাঝে ভেঙে চুরমার হয়ে যেতে থাকে। কয়েকদিন পরেই মঞ্জুর বিয়ের দিন চলে আসে। এই দিন বিহুরও মধু অর্থাৎ সেই শহরের মেয়েটার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিহু তাকে বিয়ে করতে রাজি হয়নি। সেই কারণে তার বিয়েটা ভেঙে গেছে। আজকে মঞ্জুকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যথাসময় মঞ্জুকে বিয়ের জন্য বিয়ের আসরেও নিয়ে আসা হয়। আর ঠিক তখনই মাথার উপর থেকে একটা আওয়াজ শুনতে পেয়ে গ্রামবাসীরা সবাই উপরের দিকে তাকায়। আর তারা দেখতে পায় যে একটা হেলিকপ্টার তাদের ওখানেই ল্যান্ড করার জন্য নিচের দিকে নামছে এবং গ্রামের রাস্তা দিয়ে অনেক গাড়ি এসে সেই বিয়ের আসরের সামনে দাঁড়ায়। আর সেখান থেকে নেমে আসে কিছু পুলিশ এবং কেসিআর সহ অন্যান্য আরো কয়েকজন নামি দামি মানুষ। এরপর কেসিআর ধীরে ধীরে বিহুর কাছে আসে এবং তার কাঁধে হাত রাখে। বিহু কেসিআরকে দেখে তো পুরাই অবাক হয়ে যায়। আর গ্রামের সমস্ত লোকজন এই দৃশ্য দেখে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর তখন কেসিআরের সঙ্গে আসা অন্যান্য লোকজন বিহুকে বলে যে তারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা না করেই বিয়ের অনুষ্ঠান কেন শুরু করে দিয়েছে। তখন বিহুর মামা মুখ্যমন্ত্রী ও তার লোকজনদের বিহুর সাথে ঘটে যাওয়া সমস্ত বিষয়টাই জানায়। আর তারপর বলে যে মঞ্জুর বাবা মঞ্জু এই বিয়েতে রাজি না থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে তাকে বিয়ে দিয়ে দিচ্ছে। কেসিআরের সাথে আসা অন্যান্য লোকজন তখন মঞ্জুর বাবাকে অনুরোধ করে যেন মঞ্জুকে বিহুর সঙ্গে বিয়ে দেওয়া হয়। মঞ্জুর বাবাও তখন রাজি হয়ে যায়। আর এরপর বিহুর সাথেই মঞ্জুর বিয়ে হয়। কিন্তু কথা হলো এই কেসিআর সাহেবের সঙ্গে তো বিহুর দেখা হয়নি, তাহলে তারা কি করে জানলো যে আজকে বিহুর বিয়ে? আসলে যেদিন বিহু মুখ্যমন্ত্রীর ভবনে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেছিল সেদিন পুলিশ তাকে মেন গেট থেকেই ফিরিয়ে দিয়েছে। আর তখন বিহুর হাত থেকে সেই বিয়ের কার্ড ওখানেই পড়ে যায়। এরপর মুখ্যমন্ত্রীর একজন ঘনিষ্ঠ লোক সেই বিয়ের কার্ডটি ওই মেইন গেটের সামনে পড়ে থাকতে দেখে সেই কার্ডটি তুলে নিয়ে ভালোভাবে পড়ে। আর তখন সে দেখতে পায় যে সেই বিয়ের কার্ডের ভিতরে বিহুর হাতে লেখা একটা চিঠিও রয়েছে, যে চিঠিতে লেখা রয়েছে যে মুখ্যমন্ত্রী যেন তাদের গ্রামটার উপর থেকে কোনো বড় রাস্তা তৈরি না করে, কারণ এই গ্রামের সঙ্গে গ্রামবাসীদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানকার প্রত্যেকটা গাছপালা, প্রত্যেকটা মাঠ, প্রত্যেকটা পশু পাখি সবাই এই গ্রামবাসীদের পরিবারের সদস্য। তাই যদি সরকার তাদের এখান থেকে উচ্ছেদ করে দেয় তাহলে তারা এই গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে মারা যাবে। আর এর সঙ্গে লেখা ছিল বিহুর বিয়ের ডেট, যেখানে বলা ছিল যে সে ছোটবেলা থেকেই কেসিআর সাহেবের একজন ভক্ত এবং তাকে সে তার জীবনের আদর্শ একজন মানুষ বলে মনে করে। তাই সে যদি বিহুর বিয়েতে যায় তাহলে বিহু তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। এরপর সেই চিঠি কেসিআর সাহেবের কাছে পৌঁছায়। আর তখন কেসিআর সাহেব মোবাইলে একটা ভিডিও দেখতে পায়। সেখানে দেখে যে বিহু তেলেঙ্গানা শহরকে অনেক ভালোবাসে। তাই যখন একজন স্বাধীনতা সংগ্রামী ব্যক্তির পায়ের কাছে থুতু ফেলেছে তখন বিহু তাকে অনেক কিছু এই দেশের সম্পর্কে শুনিয়েছে, এই রাজ্যের সম্পর্কে শুনিয়েছে।
আর সেই কারণে সেই লোকটি তার ভুলও বুঝতে পেরেছে। আর সবশেষে সেই লোকের পান খাওয়া পিকটি বিহু নিজের গামছা দিয়ে মুছে ফেলেছে। এইসব দেখে কেসিআর সাহেব অর্থাৎ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী মুগ্ধ হয়ে যায়। আর সেই কারণেই বিহুর বিয়েতে সেই কেসিআর সাহেব স্বয়ং এসে হাজির হয়। বিয়ে সমাপ্ত হয়ে যাওয়ার পর যখন মুখ্যমন্ত্রী তার লোকজন নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বিহু সহ গ্রামবাসীদের জানিয়ে যায় যে গ্রামের উপর থেকে কোনো বড় রাস্তা হবে না, কারণ সরকার ডিসিশন নিয়েছে যে তারা অন্য জায়গার উপর থেকে রাস্তা তৈরি করবে। তাই গ্রামের কোনো গ্রামবাসীরই তাদের ঘর ছাড়ার প্রয়োজন নেই। এছাড়াও সরকার এই গ্রামের উন্নতির জন্য অনেক টাকা বরাদ্দ করেছে। খুব শীঘ্রই এই গ্রামকে উন্নতি করার কাজে লেগে পড়বে সরকারি প্রতিনিধিরা। আর এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে বিহুর জন্য। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। খুব শীঘ্রই আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।